রোবট শব্দটা শুনলেই আমাদের মাথায় সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য ভেসে ওঠে, তাই না? মানুষের মতো দেখতে সব যন্ত্র, ভবিষ্যতের পৃথিবী। কিন্তু ব্যাপারটা হলো, সেই ভবিষ্যৎ কিন্তু আর ভবিষ্যতে নেই, ওটা এখনকার বাস্তবতা। চলুন আজ সেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখি রোবট কিভাবে আমাদের বর্তমান জীবনের একটা অংশ হয়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। রোবট এখন আর কোনো ভবিষ্যতের গল্প নয়। ওরা ইতিমধ্যেই আমাদের চারপাশে আছে, আমাদের জীবনে নানাভাবে কাজ করে যাচ্ছে, অনেক সময় হয়তো আমাদের অজান্তেই। একবার ভাবুন তো, একটা জটিল অপারেশনের সময় সার্জনের হাতের থেকেও অনেক বেশি স্থির, একদম কাটায় কাটায় নিখুঁত একটা হাত। রোবট ঠিক এই কাজটাই করছে। ল্যাপারোস্কোপিক সার্জারির মতো সূক্ষ্ম কাজে এদের নির্ভুলতা স্বাস্থ্যসেবায় রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। কোটি কোটি কিলোমিটার দূরে মঙ্গলের সেই লাল ধুলোর ওপর দিয়ে কারা ঘুরে বেড়াচ্ছে বলুন তো? আমাদেরই পাঠানো রোবোটিক প্রতিনিধিরা। এই রোভারগুলো সেখানে আমাদের চোখ আর হাত হয়ে এমন সব তথ্য পাঠাচ্ছে যা মানুষের পক্ষে সশরীরে গিয়ে জানা প্রায় অসম্ভব। আমরা প্রতিদিন যে গাড়িতে চড়ি, সেগুলো কিভাবে তৈরি হয়, সেই অ্যাসেম্বলি লাইন দেখলে তো অবাক হতে হয়। শয় শয় রোবোটিক হাত অবিশ্বাস্য গতিতে আর নিখুঁতভাবে গাড়ির পার্টস ঝালাই করছে, জুড়ে দিচ্ছে, দিন রাত কোনো ক্লান্তি ছাড়াই। তো এত সব দারুণ দারুণ উদাহরণ তো দেখলাম, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসলে রোবট জিনিসটা ঠিক কি? যে কোনো অটোমেটিক মেশিনকে কি রোবট বলা চলে? চলুন তো এর আসল পরিচয়টা একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, জানি আইএসওর এর সংজ্ঞাটা বেশ খটমট লাগছে। আসুন এটাকে একদম সহজ করে ফেলি। প্রথমত, এটা নিজে নিজে কাজ করে। দ্বিতীয়ত, এবং এটাই সবচেয়ে জরুরি, একে নতুন নতুন কাজ শেখানো যায়। মানে এটা শুধু একটাই কাজ করার জন্য বানানো হয়নি। আর তৃতীয়ত, এটা অনেক রকমের কাজ করতে পারে। সোজা কথায়, আপনার বাড়ির টোস্টার কিন্তু রোবট না, কারণ ওটা শুধু পাউরুটি শেখতে পারে। কিন্তু ফ্যাক্টরির ওই যে বিশাল হাতটা, যাকে আজকে গাড়ির দরজা লাগানোর প্রোগ্রাম দেওয়া হলো, আবার কালকে হয়তো রং করার, ওটাই হলো আসল রোবট। এই তিনটা শব্দ নিয়ে কিন্তু আমাদের মধ্যে প্রায়ই একটা গণ্ডগোল লেগে যায়, তাই না? রোবট, অ্যান্ড্রয়েড, সাইবর্গ। চলুন ব্যাপারটা পরিষ্কার করা যাক। রোবট মানে যে কোনো প্রোগ্রামেবল মেশিন। ফ্যাক্টরির ওই বিশাল হাত থেকে শুরু করে ঘরের অটোমেটিক ভ্যাকিউম ক্লিনার পর্যন্ত। অ্যান্ড্রয়েড হলো স্পেশাল টাইপের রোবট, যাকে ইচ্ছে করে মানুষের মতো দেখতে বানানো হয়েছে, সিনেমার মতো আর কি। আর সাইবর্গ, ওটা কিন্তু একদমই আলাদা জিনিস। সাইবর্গ কোনো মেশিন না, সাইবর্গ হলো মানুষ, যার শরীরে যান্ত্রিক অংশ জোড়া লাগানো হয়েছে। এই ছোট ছোট পার্থক্যগুলো জেনে রাখা কিন্তু খুব দরকারি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যদিও রোবট শব্দটা আর এর টেকনোলজিটা বেশ নতুন, এই যে কৃত্রিম মানুষ বা যন্ত্র বানানোর আইডিয়াটা, ওটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো। এর গল্প লুকিয়ে আছে সেই প্রাচীন পুরাণের পাতায়, মানুষের কল্পনার একেবারে শুরুতে। এর জার্নিটা একবার ভাবুন তো, সেই প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীতে যান্ত্রিক দাসের গল্প, সেখান থেকে রেনেসাঁর সময়ে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটা যান্ত্রিক যোদ্ধার স্কেচ। তারপর কেটে গেল কয়েক বছর। ১৯১৯ সালে এসে কারেল চাপেক নামে একজন নাট্যকার প্রথম রোবট শব্দটা ব্যবহার করলেন। আর এর মাত্র ৪১ বছরের মাথায় ১৯৬১ সালে ইউনিমেট নামে সত্যিকারের একটা রোবট জেনারেল মোটরসের কারখানায় কাজ করা শুরু করে দিল। মানে সির্ফ কল্পনা থেকে একেবারে বাস্তবে চলে আসা, কি অসাধারণ একটা জার্নি। আর এর রোবট শব্দটার মানে জানলে তো আরও অবাক হতে হয়। এটা এসছে একটা স্ল্যাভিক শব্দ, রোবোটা থেকে, যার মানে কি জানেন? জোর করে করানো কাজ, বা সোজা বাংলায় দাসত্ব। একবার ভেবে দেখুন, এই যন্ত্রের নামের মধ্যেই কেমন একটা প্রভুভিত্তের সম্পর্কের ইঙ্গিত লুকিয়ে আছে, একদম শুরু থেকে। তো ইতিহাস তো অনেক হলো, এবার চলুন একদম আজকের দিনে ফিরে আসি। দেখা যাক এই যে রোবটদের বিশাল কর্মী বাহিনী, এরা এখন বিশ্বজুড়ে ঠিক কী অবস্থায় আছে আর আমাদের অর্থনীতিকে কিভাবে নাড়া দিচ্ছে। স্ক্রিনের এই চার্টটা দেখুন, এটা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। বিশ্বের যত ইন্ডাস্ট্রিয়াল রোবট আছে, তার প্রায় অর্ধেকই আছে এশিয়াতে। আর এশিয়ার মধ্যে জাপান তো একাই পুরো বিশ্বের ৪০% রোবট নিয়ে বসে আছে। ভাবা যায়? এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে অটোমেশনকে তারা কতটা গুরুত্ব দেয়। এখন প্রশ্ন হল, এই রোবটগুলো আসলে কী ধরনের কাজ করে? সহজ কথায়, যে কাজগুলো মানুষের জন্য হয় খুব নোংরা, বিপজ্জনক, একঘেয়ে বা দুর্গম, যেমন ধরুন বোমা ডিফিউজ করা অথবা ঘণ্টার পর ঘণ্টা ধরে এক নাগাড়ে প্যাকেজিং করা,
কিংবা এমন কোনো জায়গায় কাজ করা যেখানে মানুষ যেতেই পারে না, যেমন একটা জীবন্ত আগ্নেয়গিরির ভেতরে। এই সংখ্যাটা দেখুন, 1 মিলিয়ন, মানে 10 লক্ষ। ফক্সকন, যারা পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক্স নির্মাতাদের একজন, তারা একবার ঘোষণা করেছিল যে তারা 10 লক্ষ মানুষ কর্মীর বদলে 10 লক্ষ রোবট বসাবে। জাস্ট একটা কোম্পানি। এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় যে অটোমেশনের ঢেউটা কত বড়। আর ঠিক এখানেই সেই $1 মিলিয়ন প্রশ্নটা চলে আসে। রোবটরা যদি আমাদের কাজগুলো নিয়ে নেয়, তাহলে মানুষের কি হবে? তো রোবটরা এখন কি করছে তা তো দেখলাম, এবার চলুন ভবিষ্যতের দিকে তাকাই। এই যে রোবটদের ক্ষমতা দিন দিন বাড়ছে, এটা আমাদের সমাজের জন্য ঠিক কি বয়ে আনছে? নতুন সম্ভাবনা নাকি নতুন চ্যালেঞ্জ? আর এটাই বোধহয় এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। রোবটের এই অগ্রযাত্রা কি আমাদের জন্য একটা আশীর্বাদ, নাকি এটা আসলে একটা বড়সড় হুমকি? দেখুন, একদিকে ভয়টা কিসের? ভয় হলো চাকরি হারানোর, ভয় হলো স্বয়ংক্রিয় মারণাস্ত্রের, যা নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। আর ভয় আছে সিঙ্গুলারিটি নিয়ে, মানে এমন একটা সময় যখন মেশিন মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও তো আছে। সেখানে কি আছে? সেখানে আছে আরও নিরাপদ কাজের জায়গা, একদম নতুন নতুন সব ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার সম্ভাবনা, আর বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য একটা সহজ জীবনযাপনের প্রতিশ্রুতি। দুটো দিকই কিন্তু বেশ শক্তিশালী। এই আলোচনার একদম শেষে এসে চলুন একটু গভীরে যাই, টেকনোলজি থেকে বেরিয়ে একটু দর্শনের দিকে। আমরা যখন এমন যন্ত্র বানাচ্ছি যা আমাদের মতোই ভাবতে পারে, তখন কিন্তু শুধু যন্ত্র নিয়েই প্রশ্ন উঠছে না, প্রশ্নটা আমাদের নিজেদের নিয়ে উঠছে, আমাদের নৈতিকতা নিয়ে, আমাদের অস্তিত্ব নিয়ে উঠছে। রোবটের নৈতিকতার কথা উঠলেই যার নাম সবার আগে আসে, তিনি হলেন সায়েন্স ফিকশন লেখক আইজ্যাক অ্যাসিমভ। তার বিখ্যাত 3 লজ অফ রোবটিক্স বা রোবটিক্সের 3টি আইন তো দশকের পর দশক ধরে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে আসছে। আর তার প্রথম আইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: কোনো রোবট কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে যেটা অনেকেই জানে না। অ্যাসিমভ কিন্তু এই আইনগুলো এজন্য বানাননি যে এগুলো নিখুঁত, একদমই না। বরং তার গল্পগুলো ঠিক এর উল্টোটা দেখায়। তিনি দেখাতে চেয়েছেন যে নৈতিকতার মতো একটা জটিল জিনিসকে মাত্র কয়েকটা সহজ সরল নিয়মে বাঁধা যায় না, এবং এই চেষ্টা করতে গেলে কি কি সমস্যা হতে পারে সেটাই ছিল তার গল্পের মূল বিষয়। ভাবুন তো, আজকের দিনে যখন আমরা সেলফ ড্রাইভিং গাড়ির জন্য নিয়মকানুন বানাচ্ছি, তখন অ্যাসিমোভের এই সাবধান বাণীটা কতটা জরুরি হয়ে উঠেছে। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করা যাক। আমরা যে যন্ত্র বানাচ্ছি সেটা আসলে আমাদের নিজেদেরই একটা প্রতিচ্ছবি, একটা আয়নার মতো। তো সেই আয়নার দিকে তাকিয়ে আমরা নিজেদের সম্পর্কে নতুন কি শিখছি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের ভালো-মন্দ, আমাদের নৈতিকতার সীমা, এই সব কিছু নিয়ে এমন কিছু কি জানতে পারছি যা আগে কখনো ভাবিনি? এই উত্তরটা সম্ভবত আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে।